Hello everyone, welcome back to my channel. I am your physics coach Abhijit Nath. If you look into the night sky, you can see a lot of celestial objects. Among these objects, which objects are classified as planets? What categories that one planet need to satisfy to be called as planets? Today in my video, I am going to talk about it. At the end of the video, I will share a recent discovery of a planetary system which can include one more planet to our solar system. So without wasting any more time, let's get started. রাতের আকাশ বরাবরই মানুষের কাছে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে গ্রিকরা এই রাতের আকাশ নিয়ে গবেষণা শুরু করেছিল এবং টলমি বলে একজন অ্যাস্ট্রোনমার তিনি গবেষণা করে বলেছিলেন যে পৃথিবী সব কিছুর সেন্টারে আছে, পৃথিবী ইউনিভার্সের সেন্টারে আছে এবং সমস্ত গ্রহ নক্ষত্র বা যাবতীয় যা যা জিনিস আছে সেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এবং তিনি বলেছিলেন যে পৃথিবীর চারিদিকে আকাশ যেটা আছে মানে স্কাই, এটাও নাকি পৃথিবীর চারিদিকে ঘুরছে। সেইভাবে তিনি প্ল্যানেটের ক্লাসিফিকেশন করেছিলেন যে প্ল্যানেট ইজ নাথিং বাট দ্য স্টার লাইক অবজেক্ট, মানে যে সমস্ত অবজেক্ট থেকে শাইনিং কিছু লাইট পাওয়া যায় সেগুলোকে তিনি প্ল্যানেট বলেছিলেন। তিনি তখন জানতেন না যে প্ল্যানেটের আসলে কোনো নিজস্ব আলো নেই, সেটা নক্ষত্রের আলোকে রিফ্লেক্ট করে বলেই আমরা তাদেরকে জ্বলজ্বল করতে দেখি। খালি চোখে যে সমস্ত প্ল্যানেটগুলোকে তিনি অবজার্ভ করতে পেরেছিলেন সেগুলোকে তিনি প্ল্যানেট আখ্যা দিয়েছিলেন। খালি চোখে যেমন মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন এই প্ল্যানেটগুলোকে তিনি অবজার্ভ করতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন পৃথিবীর চারিদিকে এই 5টা প্ল্যানেট ঘুরছে। রোমানিয়ানরা তাদের আবার চিন্তাভাবনাটা একটু অন্যরকমভাবে ছিল। তারা সূর্য এবং চাঁদ, সান আর মুন, এই দুটোকেও প্ল্যানেটের মধ্যে কনসিডার করেছিলেন এবং তারা বলেছিলেন পৃথিবীর চারিদিকে এই 7টা প্ল্যানেট রিভলভ করছে এবং এই 7টা প্ল্যানেটে আমাদের যে গড বা দেবতা তারা থাকে, সেইভাবে তারা সেভেন্থ হেভেন এই কনসেপ্টটা এনেছিলেন। এরপরে কোপার্নিকাস যখন হেলিওসেন্ট্রিক মডেলে বলে আসলে সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেটগুলো রিভলভ করে, তখন প্ল্যানেটের ডেফিনেশন পাল্টে যায়। তখন আর চাঁদ আর সূর্যকে আমরা প্ল্যানেটের মধ্যে ধরি না, তখন আমরা এই যে বাদ বাকি যে প্ল্যানেটগুলো ঘোরে সেইগুলোকেই প্ল্যানেট হিসাবে ডিফাইন করা হয়। তারপরে আবিষ্কার হয় অন্যান্য গ্রহের। এরপর 1781 সালে আবিষ্কার হয় ইউরেনাস, তারপরে 1846-এ আবিষ্কার হয় নেপচুন এবং 1930-তে ফাইনালি আবিষ্কার হয় প্লুটোর। এবং তারপরে প্ল্যানেটের ডেফিনেশনে একটু চেঞ্জ হলো। প্ল্যানেটের ডেফিনেশনে দু রকমের ক্লাসিফিকেশন এলো, একটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট সেই সমস্ত প্ল্যানেট যাদের ভূপৃষ্ঠতে রকি অ্যাম্বিয়েন্স আসে, মানে যাদের জিওলজিক্যাল ফরমেশনে রক থাকে। মার্কারি থেকে শুরু করে মার্স অবধি সব রকমের প্ল্যানেটেরই জিওলজি এবং আমাদের পৃথিবীর জিওলজিও রকি ফরমেশন, এবং তাদেরকে বলা হতো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস। এবং তারপরে জুপিটার থেকে শুরু করে নেপচুন অবধি বাকি প্ল্যানেটগুলোকে বলা হতো গ্যাস জায়ান্টস, মানে এদের মধ্যে কোনো একটা পার্টিকুলার জিওলজি নেই, এদের পুরোটাই তৈরি হয়েছে গ্যাসের মাধ্যমে এবং তাদের যে কোরটা আছে সেই কোরটা কিছুটা হলো সলিড, তাই জন্য এদেরকে বলা হতো গ্যাস জায়ান্টস। এবং বিজ্ঞানীরা যখন প্লুটোকে অবজার্ভ করলো, প্লুটো সবার থেকেই একটু অন্যরকমভাবে ছিল। প্লুটো যে আয়তন ছিল বা প্লুটোর যে সাইজ সেটা আমাদের যে চাঁদ বা মুন তার সাইজের 1/6। প্লুটো না গ্যাস জায়ান্ট, না এর মধ্যে রকি কোনো এনভায়রনমেন্ট আছে। প্লুটো পুরোটাই একটা আইস জায়ান্ট, মানে এটা পুরোটাই বরফ দিয়ে তৈরি। তখন বিজ্ঞানীরা আরও তাদের গবেষণা এগিয়ে নিয়ে গেল প্লুটোর ওই যে রেঞ্জে যে সমস্ত আরও অবজেক্ট আছে সেগুলোর উপরে, এবং তারা প্লুটোর যে প্ল্যানেটারি ক্রাইটেরিয়া সেটার উপরে কোয়েশ্চেন মার্ক করলো, কেননা এটা তার যে জিওলজি অন্যান্য গ্রহের যেসব আকার সেগুলোর থেকে একদমই আলাদা তারা মনে করলো। এবং তারা একটা বিস্ময়কর আবিষ্কার করলো যেটাকে বলা হয় কুইপার বেল্টের আবিষ্কার। কুইপার বেল্ট মানে একটা পার্টিকুলার রিজিয়ন অফ আউটার সোলার সিস্টেম যেটা নেপচুনের বাইরে থেকে অনেকটাই তার ব্যাপ্তি, সেখানে এরকম প্লুটোর মতন আরও অনেক এরকম যে বরফের গোলা সেগুলো একসাথে থাকে এবং তারা একসাথে
সূর্যকে প্রদক্ষিণ করে। তাদের যে দূরত্ব সূর্য থেকে অলমোস্ট 30 to 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলে সেটা 30 to 50 টাইমস দূরে এই কুইপার বেল্ট আছে, এবং সেই কুইপার বেল্টেই প্ল্যানেট প্লুটোর অরবিটাল যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা পড়ে যায়। আমরা জানি প্রত্যেকটা প্ল্যানেটই তার সূর্যকে বিভিন্ন অ্যাক্সিসে অরবিট করে, এবং সেই অরবিটাল প্লেনগুলো মোর অর লেস ডিফাইন্ড। কিন্তু প্লুটোর যে অরবিট সেটা ওই কুইপার বেল্ট, যেখানে আরও প্লুটোর মতনই বরফ দিয়ে তৈরি অনেক অবজেক্ট আছে, সেগুলোর মধ্যে পড়ে যায়। তাহলে প্লুটোর যে ক্যারেক্টারিস্টিক্স অফ বিইং এ প্ল্যানেট সেটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়ায়। এবং ফাইনালি 2005 সালে প্লুটোর যে প্ল্যানেটারি তকমা, সেই প্ল্যানেটারি তকমাটাকে প্রায় কোয়েশ্চেন মার্ক তুলে দেয় আরেকটা সায়েন্টিফিক ডিসকভারি। তারপরে 2005 সালে মার্ক ব্রাউন বলে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন সায়েন্টিস্ট ওই কুইপার বেল্টে প্লুটোর থেকেও বৃহত্তর আকারের একটা অবজেক্টকে ডিসকভার করেন, এবং সেই অবজেক্টটার নাম রাখা হয় অ্যারিস। অ্যারিস যখনই ডিসকভার করা হয় তখনই প্লুটোর যে প্ল্যানেটারি স্ট্যাটাস সেটা একদমই সমস্যার মধ্যে পড়ে, এবং প্লুটোকে প্ল্যানেটারি সিস্টেম থেকে হাঁটানো হয়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তখন যে প্ল্যানেটের ডেফিনেশন, সেই প্ল্যানেটের ডেফিনেশনে রদবদল করে, এবং তাদের মধ্যে কিছু চেঞ্জেস আনে এবং কিছু কন্ডিশনস ইম্পোজ করে, যে কন্ডিশন স্যাটিসফাই করলেই প্ল্যানেট ডিফাইন করা যাবে। সেই কন্ডিশনগুলো মূলত ছিল 3 রকমের কন্ডিশন। প্রথম কন্ডিশন ছিল অবশ্যই প্রত্যেকটা প্ল্যানেটকে সূর্যের চারিদিকে পার্টিকুলার অ্যাক্সিসে অরবিট করতে হবে। তার মানে সূর্যের চারিদিকে প্রত্যেকটা গ্রহ যেমন অরবিট করছে সেরকম অরবিট করতে হবে। দিস ওয়াজ দ্য ফার্স্ট কন্ডিশন। প্লুটো এই কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাই করে। সেকেন্ড কন্ডিশন ছিল প্রত্যেকটা গ্রহ একটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে, আর প্রত্যেকটা গ্রহের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড এতটা স্ট্রং হতে হবে যে তাদের একটা পার্টিকুলার শেপ থাকছে, সেটা বলে স্ফেরিক্যাল শেপ, বা একদমই যদি আমি পার্টিকুলার টার্মিনোলজিতে দেখি সেটাকে আমরা বলি স্ফেরয়েডাল শেপ। যেমন আর্থ বা আমাদের পৃথিবী একটা স্ফেরয়েড, তেমন প্রত্যেকটা গ্রহই ওই পার্টিকুলারলি একটা স্ফেরয়েড শেপ আছে বিকজ অফ দেয়ার ওন গ্র্যাভিটি, অ্যান্ড দে হ্যাভ টু হ্যাভ ইন দ্য হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এই হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা কি, যদি আমি আর্থের রেসপেক্টে একটু সোজাভাবে আপনাদের হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে এটাই বলবো, যেহেতু আর্থের একটা পার্টিকুলার মাস আছে, তার জন্য এর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এবং আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপরে বায়ুমণ্ডল আছে বা অ্যাটমসফিয়ার আছে। এবার দেখুন, আপনি অ্যাটমসফিয়ারের যদি এক একটা পার্টিকুলার সার্টেন হাইটে যান, আপনি দেখবেন যে হাইট ওয়াইজ এই অ্যাটমসফিয়ারের প্রেশারেরও চেঞ্জ হয়। তার মানে এই প্রত্যেকটা বায়ুমণ্ডলের এক একটা স্টেপে এক একটা পার্টিকুলার প্রেশার জোন আছে, ইউনিফর্ম প্রেশার জোন নেই। আবার আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলে এই প্রত্যেকটা বায়ুমণ্ডল কোল্যাপস হয়ে পৃথিবীর উপরে একেবারে শুয়েও পড়েনি। তার মানে এই আলাদা একটা এক্সিস্টেন্স আছে, এবং বায়ুমণ্ডলের এক একটা প্রেশার ডিফারেন্সও আছে। আবার এই বায়ুমণ্ডলের যে প্রেশার ডিফারেন্স সেটা আমাদের যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড বা আর্থের মাসকেও অ্যাট্রাক্ট করে উপরে নিয়ে যাচ্ছে না। মানে বোথ অফ দিস আর ইন এ সার্টেন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর্থের টোটাল মাস এবং প্রত্যেকটা যে স্টেপ অফ দ্য অ্যাটমসফিয়ার, দে আর পারফেক্টলি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আমাদের অন্যান্য প্ল্যানেটগুলো তাদের বাইরের যে অ্যাটমসফিয়ার এবং তাদের ভেতরের যে সলিড কোর, তাদের মধ্যে একটা পার্টিকুলার ইকুইলিব্রিয়াম স্টেট ফর্ম করে। ইভেন প্লুটো সেটা করে, প্লুটো সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কিন্তু থার্ড যে আমাদের প্ল্যানেট ডেফিনেশন করবার জন্য ক্রাইটেরিয়া ছিল, সেটা প্লুটো স্যাটিসফাই করে না। সেটা ছিল প্রত্যেকটা প্ল্যানেট যখন সূর্যের চারিদিকে ঘুরবে তখন একটা পার্টিকুলার অরবিটে ঘুরবে, এবং সেই অরবিটে ওই প্ল্যানেট ছাড়া আর কোনো সিগনিফিকেন্টলি লার্জার গ্র্যাভিটেশনাল কোনো মাস জাতীয় কোনো অবজেক্ট থাকবে না। আপনি যদি দেখেন আমাদের প্রত্যেকটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে এবং তাদের ওই অরবিটে আর কিন্তু কোনো বড় আকারের
মাস বা বড় আকারের অন্য কোনো বস্তুর এক্সিস্টেন্স নেই। প্রত্যেকটা গ্রহকে হয়তো তাদের ন্যাচারাল স্যাটেলাইটরা তাদের চারিদিকে ঘুরছে, আমাদের ক্ষেত্রে যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু সূর্যের চারিদিকে ঘোরার ক্ষেত্রে চাঁদ কখনোই একটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে না। তেমনই অন্যান্য গ্রহেরও অনেক অনেক ন্যাচারাল স্যাটেলাইটস আছে, তারাও এই গ্রহকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করার জন্য তারা কখনোই হিন্ড্রেন্স বা বাধা সৃষ্টি করে না। প্লুটোর ক্ষেত্রে এইটা ছিল না। প্লুটো যেহেতু কুইপার বেল্টে আছে, আর কুইপার বেল্টে প্লুটোর মতো অত শত সহস্র আরও অনেক ওরকম বরফের গোলা আছে যারা সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই জন্য আমাদের প্লুটোকে প্ল্যানেট হিসাবে আর ধরা হলো না। কিন্তু রিসেন্টলি সায়েন্টিস্টরা আবার ওই নেপচুনের বাইরে গিয়ে তাদের গবেষণা করছে এবং তারা ভাবছে যে কোনো একটা জায়ান্ট প্ল্যানেট আমাদেরই অন্যান্য প্ল্যানেটগুলোর মতন এক্সিস্ট করে ওই নেপচুনের বাইরে। সেটাকে এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা ডিটেক্ট করতে পারেনি, বাট দে আর হাইপোথেটিক্যালি থিঙ্কিং অফ সাম কাইন্ড অফ প্ল্যানেট এক্সিস্টিং, আর সেটাকে প্ল্যানেট এক্স হিসাবে তারা এখন ব্যাখ্যা করছে। সেটা হয়তো আমরা নিয়ার ফিউচারে কখনো দেখতে পারবো এবং তারা সেও প্ল্যানেট স্টেটাস পাবে। আমরা হয়তো আবার একটা নতুন প্ল্যানেটকে আমাদের সৌরমণ্ডলে দেখতে পারবো যদি সায়েন্স এগিয়ে যায়। আশা করি সেটা ইন ফিউচার কখনো হতে পারে। তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে কেমনভাবে প্ল্যানেটকে ডিফাইন করা যায়, প্ল্যানেটের ডেফিনেশনটা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার অনেক সাপোর্ট হয়, এবং আমার এই ভিডিওটাকে আপনাদের সবার চেনাশোনা মানুষের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটা দেখতে পারে এবং তাদের ভ্যালুয়েবল কমেন্ট আমার এই কমেন্ট সেকশনে দিয়ে আমাকে আরও আগিয়ে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।